রান্নাঘরে ধোঁয়া উঠছে। বড় বউ কমলা হন্তদন্ত হয়ে কাজ করছে। শাশুড়ি সরোজিনী বারান্দায় বসে পান সাজছে। ছোট বউ প্রজ্ঞা এক হাতে খুন্তি নাড়ছে, অন্য হাতে একটি খোলা বই নিয়ে পড়ার চেষ্টা করছে। ও বৌমা, বড়িগুলো রোদে দিয়েছো? আকাশ তো মেঘলা করতেছে। হ মা, দিছি, ছাদের উপরে দিয়ে আইলাম। আপনি চিন্তা করেন না, আমার মতো নিয়েও আসবো। তুমি আইছো বইলাই আমার এই সংসারটা বাইচা আছে গো মা, নয়তো যে কবে ভাই সাজাইতো। আর ছোট বউ, তোমার ডাল বাগার দেওয়া কি হইলো, নাকি বইয়ের পাতার মধ্যে ডাল ঢাইলা দিছো? প্রজ্ঞা চমকে উঠল, বইটা দ্রুত আঁচলের নিচে লুকিয়ে ফেলল। না না মা, ডাল হয়ে গেছে, আমি এক্ষুনি নামিয়ে দিচ্ছি। সরোজিনী বারান্দা থেকে উঠে এসে রান্নাঘরে উকি দেয়। আবার বই, তোমার লজ্জা করে না? বিয়া হইছে 2 বছর, অহনো পড়ার ভূত নামলো না। এই গ্রামে মাইয়া মানুষের পড়ালেখা দিয়া কি হয়? জজ ব্যারিস্টার হবা নাকি? বড় বউ কমলা শাশুড়ি মায়ের কথার ফাঁকে ফোড়ন কেটে উঠে বলে, মা, ওরে বইলা লাভ নেই। কালকে দেখি চুলায় ভাত বসায়া অঙ্ক কষতাছে, ভাতের মার গইরা গইরা পইরা একাকার হইয়া গেছে। দিদি, সেদিন তো আমি পরে ভাতের হাঁড়ি নামিয়ে রেখেছিলাম। আর মা, পড়াশোনা করলে তো কোনো ক্ষতি নেই, সংসারে কাজের ফাঁকে একটু পড়লে যদি জ্ঞান বাড়ে, তাতে দোষ কি? জ্ঞান জ্ঞান দিয়া কি আমি ধুইয়া জল খামু? সংসারে জ্ঞান লাগে না, কাজ লাগে, কাজ। শোনো, আজকা গোয়াল ঘরটা তুমি পরিষ্কার করবা, আর পুকুর ঘাটের সব কাপড়ও তোমারেই ধুইতে হইব। কমলার কোমরে ব্যথা, ও আজকে বিশ্রাম নিব। কিন্তু মা, আজ তো আমার পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ দিন। সুমন বলেছিল আমাকে শহরে নিয়ে যাবে। পরীক্ষে? ও সব পরীক্ষে টরীক্ষে বাদ দাও। সুমন রে আমি অন্য কাজে পাঠাইছি, তুমি ঘাটে যাও। খবরদার, হাতে যদি বই দেখি তাহলে ওই বই আমি চুলার আগুনে দিমু, এই বলে দিলুম। এরপর প্রজ্ঞা দীর্ঘশ্বাস ফেলে, তার চোখ ছলছল করে ওঠে, কারণ সে জানে যে এখানে প্রতিবাদ করে কোনো লাভ নেই। রাতে প্রজ্ঞা মশারি টাঙাচ্ছে, সুমন তখন ঘরে ঢোকে। প্রজ্ঞা, তুমি আজ ফর্ম ফিল আপ করতে পারলে না? মা তোমাকে যেতে দেয়নি? তুমি তো জানো মায়ের স্বভাব। মা ভাবেন পড়াশোনা করলে মেয়েরা সংসারের কাজ ভুলে যায়, কিন্তু আমি তো প্রমাণ করতে চাই শিক্ষিত বউরাও ভালো সংসারও করতে পারে। আমি জানি, কিন্তু মায়ের মুখের উপর কথা বলার সাহস আমার নাই। মা ভাবে বড় বৌদি অশিক্ষিত বলেই সংসারে এত কাজ করে, আর তুমি শিক্ষিত বলে ফাঁকি দাও। কিন্তু আমি তো ফাঁকি দেই না, দিদি যা করে আমিও তো তাই করি। উল্টো আমায় দিয়ে আরো বেশি কাজ করানো হয়, যাতে আমি পড়ার সময়টাও না পাই। তবু আমি হাল ছাড়বো না সুমন। আমার বাবা বলেছিলেন বিদ্যা কখনো বিফলে যায় না। আমিও চাই তুমি পড়ো। নাও, এখন পড়তে বসো তো দেখি। এখন তোমাকে কেউ বিরক্ত করতে পারবে না, আমি জেগে পাহারা দিচ্ছি। মা এলে আমি সামলে নেব। এরপর প্রজ্ঞা হারিকেনের আলো কমিয়ে বই খুলে বসে। তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল জেদ। এরপর কেটে যায় একটা দিন। দুপুরবেলা বাড়িতে কান্নার রোল পড়েছে। প্রজ্ঞার শ্বশুর মশাই হরিপদ বাবুর মাথায় হাত দিয়ে বসে আছেন উঠোনে। সরোজিনী এবং কমলা কাঁদছে। গজেন মোড়ল লাঠিয়াল বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। কান্নাকাটি কইরা লাভ নাই হরিপদ, এই বাড়ির জমির আসল মালিক আমার দাদা আছিল। এতদিন তোরা জবরদখল কইরা খাইছোস, অন সময় হইছে বাইর হ। বৌদাল দাদা, এইটা আপনি কে কর? আমার বাবা এই জমি আপনার দাদার কাছ থেকে কিনছিল 50 বছর আগে। আমার কাছে সেই দলিলও আছে। ওই দলিল ভুয়া, আমি যে কাগজ আনছি এটাই আদালতের পর্চা। দেখ, এখানে পরিষ্কার লেখা আছে এই দাগের জমি আমার। কালকের মধ্যেই ঘর খালি করবি,
নাইলে লাঠির বাড়িতে পিঠের ছাল থাকবো না। ও মা গো, এই বুড়ো বয়সে আমরা কই যামু? আমার সাজানো সংসার ভাঙা যাইবো। ও বড় বউ, মোরল রে একটু বুঝাও। আমি আর কি বুঝামু মা, আমি তো মূর্খ মানুষ, কাগজের আর কি বুঝি। মোরল কাকা, আমাগো মাফ কইরা দেন, দয়া কইরা আমাগো এখানে থাকতে দিন। মাপ নাই, ঠিক আছে, কাল সকাল অবধি তোমাদের সময় দিলাম। কাল সকাল 10টায় আমি আসবো। ঘর খালি না পাইলে আমি আমার লাঠিয়াল বাহিনী দিয়া ভাঙ্গা চুইরা তছনছ কইরা দিমু। এই আমি চলে গেলাম। বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমাদের দলিলটা তো আলমারিতে আছে, সেটা কি সত্যি ভুয়া? আমি কি জানি রে বাবা, আমি তো লেখাপড়া জানি না। বাপ দাদার আমল থাইকা শুনছি এই জমি আমাগো। অহন মরল যখন কইছে তখন সে জবর দখল কইরাই ছাড়বো। ও অনেক ক্ষমতাশালী লোক। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমাকে একবার দলিলটা দেখতে দিন। আমি মোরল কাকা যে কাগজটা দেখিয়ে গেল, সেটার একটা নকল কি আপনারা রাখতে পেরেছেন? তুমি আসছো আবার কেরামতি দেখাইতে? বড় বড় মা তো বড় কিছু করতে পারছে না, আর তুমি আইছো বই পড়া বিদ্যে নিয়ে। যাও ঘরে যাও বলছি। মা, দয়া করে আমাকে একবার সুযোগ দিন না, আমি আইন কানুন একটু বুঝি। আমি দেখতে চাই মোরল কাকা আসলে কিসের ভিত্তিতে আমাদেরকে উচ্ছেদ করতে চাইছেন। বাবা, আমাকে দলিলটা এনে দিন, নয়তো আলমারির চাবিটা দিন। হরিপদ নিরুপায় হয়ে চাবিটা প্রজ্ঞার হাতে দেয়। আর দেখো মা, যা পারো করো। তুমি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারো তাহলে তো ভালোই হতো। ডুবন্ত মানুষ তো খড়কুটা ধইরাই বাসে। রাতের বেলা পুরনো হলদে হয়ে যাওয়া দলিলপত্র ছড়ানো, খুব মনোযোগ দিয়ে প্রতিটা লাইন পড়ছে। সুমন পাশে বসে আছে। কিছু বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। মোরল কাকা খুব বড় একটা চাল চেলেছেন, কিন্তু তিনি ভুলে গেছেন মিথ্যা কখনো সত্যের সামনে টেকেই না। কি হয়েছে? আমাদের দলিলে স্পষ্ট লেখা আছে 1950 সালে গজেন মোরলের দাদা এই জমি তোমার দাদার কাছে বিক্রি করেছিল হেবাবি লেওয়াজ মূলে। আজ মোরল কাকা সেই কাগজ আজ দেখালেন। ওটা হলো সিএস খতিয়ান, যা বিক্রির আগের রেকর্ড। তিনি বর্তমানে আরএস বা বিএস রেকর্ড দেখাচ্ছেন না, কারণ সেখানে আমাদের নাম আছে। তিনি আমাদের অজ্ঞতার সুযোগ নিতে চাইছে। কিন্তু মোরল তো প্রভাবশালী, আমরা কি তার সাথে পারবো? আইন সবার জন্য সমান সুমন। তুমি শুধু কাল সকালে আমার কথা মতো একটা কাজ করবে। কি কাজ? থানায় গিয়ে দারোগা বাবুকে এই চিঠিটা দেবে, আর আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবে। আর শোনো, কোনোভাবে ভয় পাবে না, ঠিক আছে? না না, ভয় পাবো না। তোমার মতো শিক্ষিত বউ পাশে থাকলে আমার আবার ভয় কিসের? পরদিন সকাল 10টায় গজেন মোড়ল তার দলবল নিয়ে হাজির। গ্রামের অনেক মানুষও ভিড় করেছে। হরিপদবাবু এবং সরোজিন ভয়ে কাঁপছে। বড় বউ কমলাও এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। কিরে হরিপদ, মালামাল বাঁচছোস নাকি লাঠিয়ালের বাড়ি খাবি? তারপর সবকিছু নিয়ে বাইর হবি, তাই তো? মদন দাদা, আমাগো আর কয়টা দিন সময় দেন, আমরা কই যামু? এক দণ্ড সময় নাই। ওই কে আসিস, ঘরের সাল খোল। লাঠিয়ালরা ঘরের দিকে এগোতে যাবে, ঠিক তখনই প্রজ্ঞা বারান্দায় এসে দাঁড়ায়। তখন তার হাতে ছিল সেই পুরনো দলিল। দাঁড়ান মোড়ল কাকা, কার হুকুমে আপনি অন্যের ঘর ভাঙতে এসেছেন? সবাই চমকে তাকায়। সরোজিনী ফিসফিস করে, সর্বনাশ, এই মাইয়াটা মাইর খাওয়াইবো এখন আমাগো। এই যে ছোট বৌমা, তোমার কি মোরলের লাঠিয়ালদের হাতে মাইর খাইতে ইচ্ছে করছে? না না মা, মার আমরা খাবো না, বরং মার দেব। ও মা, এটা কে? ছোট বৌমা না? ঘোমটা দাও মা, ঘোমটা দাও। বড়দের কথার মধ্যে কথা কইও না। অন্যায় দেখলে কথা তো বলতেই হবে, আর এটাই তো শিক্ষার ধর্ম। আপনি দাবি করছেন এই জমি আপনার, কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ তো কালকেই দেখাইছি, আর কত প্রমাণ চাই?
মোড়ল মশাই, আপনি কাল যা দেখিয়েছিলেন তা ছিল 1950 সালের রেকর্ড, কিন্তু এই জমি তো 1950 সালে আপনার দাদা নিজেই রেজিস্ট্রি করে বিক্রি করেছিলেন। এই দেখুন আসল দলিল, আর এই দেখুন বর্তমান বিএস খতিয়ান, যেখানে স্পষ্ট লেখা আছে মালিক হরিপদ রায়। আপনি গ্রামের অশিক্ষিত মানুষদের বোকা বানাতে পারেন, কিন্তু কাগজকে বোকা বানাতে পারবেন না। প্রজ্ঞার কথাগুলো শুনে মোড়লের মুখটা একটু কালো হয়ে যায়। তুই মাইয়া মানুষ, তুই দলিলের কি বোঝোস? ওই সব নকল দলিল। লাঠিয়াল, ধর তো ওরে, দলিলটা কাইরা রে। লাঠিয়ালরা প্রজ্ঞার দিকে তেড়ে আসে। হরিপদ বাবু আর সরোজিনী ভয়ে চিৎকার করে ওঠে। ও বৌমা, ঘরে যাও, ওরা তোমারে মাইরা ফালাইবো। সাহস থাকলে এগিয়ে আসুন, আমি একা নই। ঠিক সেই মুহূর্তে সাইরেন বাজিয়ে পুলিশের জিপ এসে থামে। দারোগা বাবু এবং সুমন গাড়ি থেকে নামে। খবরদার, কেউ নড়বেন না। আরে দারোগা বাবু, আপনি, আমি তো মানে এটা আমার জমি, এরা দখল কইরা আছে। চুপ করুন মোড়ল সাহেব, সব শুনেছি। সুমন বাবু আমাকে সব কাগজ দেখিয়েছেন। এ বাড়ির ছোট বৌমা যা বলেছেন তা একদম সত্য। আপনি ভুয়া কাগজ দেখিয়ে এদের উচ্ছেদ করতে চাইছেন। এটা এটা ফৌজদারি অপরাধ। মোড়ল পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। দারোগা বাবু, দারোগা বাবু, আমারে সাইরা দেন, আমি আর এমনটা করুম না। সেটা আদালতে গিয়ে বলবেন। এরপর মোড়লকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর কেটে যায় বেশ কিছুক্ষণ। পুলিশ চলে গেছে। বাড়ির পরিবেশ এখন শান্ত, কিন্তু আনন্দে ভরপুর। হরিপদ মাটিতে বসে হাঁপাচ্ছিলেন। সরোজিনী প্রজ্ঞার দিকে তাকিয়ে আছেন, যেন বিশ্বাসই করতে পারছেন না। মানে তুমি আজকে আমগো বাসাইলা? আমি তো ভাবছিলাম সব শেষ। ছোট বউ, তুই এত কিছু জানলি কেমনে রে? আমি তো ভয়ে কথাই কইতে পারলাম না। দিদি, এটাই হলো শিক্ষার শক্তি। মোড়ল কাকা জানতেন আপনারা লেখাপড়া জানেন না, তাই তিনি পুরনো কাগজটা দেখিয়ে ভয় দেখিয়েছিলেন। কিন্তু আমি যখন দলিলটা পড়লাম তখন বুঝলাম তিনি মিথ্যে বলছেন। সরোজিনী ধীরে ধীরে প্রজ্ঞার কাছে এগিয়ে যায়। প্রজ্ঞা আবারও ভয় পায়। মা, আপনি কি আবার আমায় বকবেন? বৌমা, মা, আমি কি কোনো ভুল করে ফেললাম? ভুল করিস নাই মা, ভুল করিস নাই। আমি ভাবতাম পড়ালেখা কইরা মাইয়া মানুষ বেহায়া হয়, সংসারের কাজ করে না, কিন্তু আজকা তোর এই পড়ালেখায় আমাগো মাথার ছাদ বাঁচাইলো। আমি মূর্খ, তাই মোড়ল আমাগরে ঠকাইতে চাইছিল। তুই শিক্ষিত বইলাই তো আমাদেরকে বাঁচাইলি। কাঁদবেন না মা, আপনি তো সংসারের মঙ্গল করার জন্যই কঠোর হতেন। না না, আমারে মাফ কইরা দে রে মা, মাফ কইরা দে। আমি তোরে কষ্ট দিছি, বই পড়লে চুলাই দিছি। আমি অহন বুঝতাছি সংসারে রান্না বান্নার চাইতেও পড়ালেখা দরকার। আমারও মাফ কইরা দে বোন। আমি হিংসা করতাম, ভাবতাম তুই কাজে ফাঁকি দেস, কিন্তু আজকে বুঝলাম তুই কাজের চেয়েও বড় কাজ করছস। তাহলে এখন থেকে প্রজ্ঞা পড়াশোনা নিয়ে আর কোনো বাধা নাই তো? বাদা, আমি নিজে ওরে পড়তে বসামু। আর শোন কমলা, কাল থেকে সব কাজ তুই আর আমি করমু। ছোট বৌমা শুধু পড়ালেখা করব, আর ওরে আরো অনেক বড় পাশ দিয়াইতে হইব। না মা, আমি শুধু পড়বো না, আমি চাই দিদিও শিখুক, অন্তত নাম লেখাটা আর সাধারণ হিসাব নিকাশটুকু। আর আমি আমাদের গ্রামে যে ছোট ছোট মেয়েরা অর্থাভাবে বা সংসারের চাপে পড়তে পারছে না, আমি তাদেরও পড়াতে চাই। আপনি আমায় অনুমতি দেবেন মা? অনুমতি মানে আমি নিজে গিয়া গ্রামের মাইয়া গো ডাইকা আনমু। আমার উঠানে স্কুল বসবে, আর এই গ্রামে আর কোনো মোড়ল যেন অশিক্ষার সুযোগ নিয়া কাউরে ঠকাইতে না পারে। সাব্বাস, এই তো আমার ছোট বৌমার কেরামতি। আজ তাইকা এই বাড়ির নাম হইব প্রজ্ঞা ভবন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?
যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।